জলসা। সুপ্রভাত। নতুন দিনের আলো, রং আর ভাবনার সঙ্গে শুরু করছি আজকের অনুষ্ঠান সকালের জলসা। রং আর রেখার ভাষায় যিনি অনুভূতির গল্প বলেন, যার তুলির ছোঁয়ায় জীবনের নানা রূপ ধরা পড়ে, সকালের এই নরম মুহূর্তে আমরা এরকমভাবেই সাজিয়েছি আজকের সকালের জলসা অনুষ্ঠানের ডালি। আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, যে আজকে আমরা রয়েছি বিশিষ্ট একজন চিত্রশিল্পীর সঙ্গে। আজকে আমরা থাকবো শুধুমাত্র কথায় কথায়। আজকের সকালের জলসা অনুষ্ঠানে আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকে আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সোমনাথ বিশ্বাস। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই আজকে সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার। আমরা যেহেতু আজকে বিভিন্ন আঙ্গিকের কথা বলবো দাদার সঙ্গে, তাই আর দেরি না করে সরাসরি প্রসঙ্গেই চলে যাচ্ছি। যে আপনি তো রয়েছেন চিত্র জগতে, এক কথায় বলা যায় বিভিন্ন ধরনের আর্ট নিয়ে আপনি কাজকর্ম করছেন। তা আপনার মানে শিল্পী হয়ে ওঠার এই যাত্রাটা ঠিক শুরু হলো কবে থেকে? আপনি কবে থেকে বুঝলেন যে আপনার জন্য এই পথটাই সুগম? আমি যখন ছোট ছিলাম, এই 4-5-এ পড়তাম, আমার বাবা একজন শিল্পী ছিলেন এবং উনিও সব ধরনের শিল্পের কাজকর্ম করতেন। বাবাকে দেখেই প্রথম শেখা, এবং আস্তে আস্তে যখন মনে হলো যে না, এই কাজগুলো আমি কিছুটা করতে পারছি বাবার পছন্দের মতন, তো এটা পরবর্তীকালে আরও একটা রূপরেখা নেয় এবং আমি কাজকর্ম করতে থাকি। তারপরে আর্ট কলেজে ভর্তি হওয়া এবং সেখান থেকে শিল্পের প্রতি একটা একাগ্রতা এবং জায়গা করে ছবি আঁকা। খুব ছোটোবেলা থেকে আমার শিল্প শুরু হয়েছিল একটা ক্যালেন্ডারের দৃশ্য দেখে। তো আমাকে বাবা একদিন বলেছিলেন একটা পরন্ত বেলার একটা ছবির দৃশ্য, সেটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, দেখতাম একটা খেজুর গাছ এবং পরন্ত বেলা, নৌকা ইত্যাদি। তো হঠাৎ করে বাবা বললো, ছবিটা ভালো লাগছে, তাই একটু চেষ্টা করে দেখ পারিস কি না। তো ওই আমার শুরু, ওই আর কি, সেই শুরুটা এখনও চলছে এই অবস্থায়। এখন আমি একটা সরকারি গভর্নমেন্ট স্কুলের আর্টের টিচার, সিনিয়র টিচার। গত 30 বছর ধরে এই সংস্থাতে আছি, জওহর নবোদয় বিদ্যালয়। এখন পোস্টেড আমি বহরমপুরে। আচ্ছা, এতক্ষণ তো শুনছিলাম মানে কিভাবে যাত্রাটা শুরু হলো আপনার। তো মানে তখন আনুমানিক বয়স কত হবে যখন মানে আপনার মানে আঁকার জগৎটা শুরু হলো আপনার? 7-8 বছর হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যখন মানে বিভিন্ন ধরনের মানে চিত্র আঁকতে বসেন, তো এই রং আর রেখার সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন? একটা অদ্ভুত জিনিস, রং একটা আবেগ আমি মনে করি একটা মানুষের ক্ষেত্রে। এক একটা রং এক একটা মানুষকে প্রভাবিত করে। কাউর লাল, কাউর সাদা, কাউর হলুদ, বিভিন্ন রং, এবং এই একটা বৈচিত্র্য মানুষের জীবনে ছন্দ তৈরি করে। তো আমার সেভাবে রং দিয়েই কিছু জিনিসপত্র দেখে ভালো লাগা শুরু করে, এবং রঙের মধ্যে যদি কোনো রেখা তৈরি করে এবং সেটা অদ্ভুত একটা সুন্দর জিনিস তৈরি হয়। পৃথিবীতে যত শিল্প আছে না কেন, এগুলো তো বাইরে কিছু নয়। তো আমি রংটাকে বেশি উপলব্ধি করি এবং তারপরে মনের রেখা দিয়ে সেটাকে অঙ্কন করি। এটাই আমার হচ্ছে হিসাব। তো ছবি যখন আপনি আঁকেন তখন কোনটা আগে আসে, ভাবনা না অনুভূতি? দেখেন, দুটো সাইমালটেনিয়াসলি আসে। একটা ভাবনা ছাড়া তো ছবি হতে পারে না। আচ্ছা, তো এখন কোনো কিছু করতে গেলে আমরা যেটা শিখেছি আর্ট কলেজে, তো আগে লেআউট করতে হয়। কোনো চিন্তা ভাবনা করতে গেলে তার একটা ছোট করে একটা জিনিস বানিয়ে নিলাম, সেটা তো নিশ্চয় চিন্তাটা মাথায় আগে আসে যে এটা আমি করতে চাই, এবং সেটা তারপরে পেন্সিল বা অন্য পেনের মাধ্যমে, রঙের মাধ্যমে সেটা আমরা একটা রেখাচিত্র, একটা লেআউট তৈরি করি। তারপরে একটা বড় জায়গায় একটা প্রতিস্থাপন করার চেষ্টা করি। তো এটা একটা অপরের সাথে সুন্দরভাবে জড়িয়ে আছে, এটা আমি বলবো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দাদা, আপনার ছবিতে আমরা যে বারবার যে বিষয় বা মোটিভগুলো দেখে থাকি, তো এই মানে আপনি এই ছবির মাধ্যমে মানে কি বলতে চান আর কি বিভিন্ন ধরনের ছবির মধ্যে? দেখুন, আমরা ছবি দেখব, দাদার বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পাবো, সেই সৌভাগ্য আমাদের হবে। তার আগে জেনে নিই,
ছবিগুলো হচ্ছে অনেকগুলো বিষয় একটা শিল্পীর উপরে প্রভাব ফেলে। যেরকম একটা আমরা সমাজে আছি, সমাজের আশেপাশে যে সমস্ত দৃশ্যগুলো আছে, তার অভাব অনটন, ভালো লাগা, উত্তেজনা, বিভিন্ন বিষয়, এগুলোকে শিল্পী কেন্দ্রিক হয়, এগুলো শিল্পীর মনকে নাড়া দেয় এবং সেখান থেকে ছবি জিনিসগুলো তৈরি হয়। এবং আমরা যদি এটা ইতিহাসেও দেখি, অনেক 400-500 বছর আগে শিল্পীরাও তাই করতেন, যে একটা সমাজে অভাব অনটন, ভালো মন্দ সব কিছু বিচার করে সেগুলো তুলে ধরতেন শিল্পীরা। তখন তো এখনকার সমাজের মতন এত আধুনিক ছিল না, তো তখন শিল্পীরাই হতেন ক্যামেরাম্যান, শিল্পীরাই ছবি আঁকছেন, একটা ভালো লাগার বিষয়গুলো হলো বা চেতনার বিষয়গুলো হলো, আন্দোলনের বিষয়গুলো, সেগুলো শিল্পীরা মূলত করতেন, এরাই ছিল কাণ্ডারি। তো সমাজে প্রচুর সাবজেক্ট আছে, এক একজন শিল্পীকে এক এক রকমভাবে প্রভাবিত করে। যেরকম আমার তো অনেক সময় সাবজেক্ট আমি চেঞ্জ করি, কখনো নানা রকম অভাবের উপর ছবি এঁকেছি, একটা সময় অনেক কষ্ট করেছি, স্ট্রাগল করেছি, তখন চোখের সামনেই অভাব, এই জিনিসগুলোই চোখে আসতো, তার উপর বেশ করে অনেক ছবি এঁকেছি। তারপরে আস্তে আস্তে যখন যেভাবে জীবন চলেছে, তারপরে সময়ে কিছু ভালো লাগার জিনিসগুলো ছবিতে আমি প্রাধান্য পেয়েছে করেছি। তারপরে কিছু ভালোবাসার ছবি আছে, কিছু নানা ধরনের ছবি, এগুলো আমাকে যখন যেভাবে সমাজ থেকে যেগুলো আমি ফিডব্যাক পেয়েছি তার উপর আমি ছবি এঁকেছি। আচ্ছা, এই ছবির সূত্র ধরে, চিত্রের সূত্র ধরেতে বহু সম্মান এবং পুরস্কার তো পেয়েছেন। তো এই স্বীকৃতিগুলোকে, সম্মানকে আপনি শিল্পী হিসেবে কিভাবে মানে আর কি দেখছেন বা দেখেন? দেখুন, কোনো জিনিসের সম্মান একটা জিনিসের কাজের পরিধিকে বাড়িয়ে দেয়। যে কোনো জিনিসে কেউ যদি সম্মানিত করে ভালো লাগবে। পৃথিবীর এমন কোনো নেই যে সম্মান করলে সে আরও চেয়ে আরও সম্মান হোক, আর সম্মান করলে তার জিনিস আরও বেশি ভালো লাগে, তো সেটাকে ডেভেলপমেন্ট আরও বেশি হয়। যেমন ধরুন, সম্মানের বিষয় যখন বললেন, এনসিইআরটিতে 2014 সালে আমার মনে আছে, সেখানে 47 জন টিচার, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 47 জন টিচারকে নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি হলো। তো আমি তখন জওহর নবোদয় বিদ্যালয়ে আমি একজন টিচার, এটা আগেও বলেছি, আমি তখন মেদিনীপুরে থাকতাম এবং আমি আমার স্কুলের ছেলেদের নিয়ে আমি তখন গিয়েছিলাম টিচারদের ছবি আঁকাতে দিল্লিতে। এবং তখন ওখানকার ডিডিএ ম্যাডাম ছিলেন, পবন সুধীর ম্যাডাম, উনি আমাকে তখন বললেন, আপনি এত ছোট ছোট বাচ্চাদের ছবি আঁকাতে এখানে আপনি রিসোর্স পার্সন এসছেন ইত্যাদি, তো এখানে অনেক বয়স্ক টিচার আছে যারা কালকে রিটায়ার করবেন, যারা ডক্টরের। তো আমি বললাম, উনি ছোট হতে পারে কিন্তু এরা মানে এদের কাজে অনেক পরিপক্ক, এরা ভালো কাজ করেন। এবং আস্তে আস্তে তখন আমরা 15 দিন মতন ওখানে থাকার পর যে ছবিগুলো তৈরি করে, বা মেটাল কাস্টিং ওয়ার্ক যেগুলো আমরা তৈরি করলাম, এবং যখন কাস্টিং হলো, কাস্টিং হওয়ার পরে তো উনি অবাক হয়ে গেলেন যে এই সমস্ত জিনিসগুলোই আমরা দিল্লির কানাট প্লেসে কিনতে যাই, ওখানে 2000-3000 করে আমাদের এত সুন্দর জিনিস, এবং যাদেরকে শেখালাম তারাও আনন্দ পেল। এবং সেই যে সম্মান, উনি যে সে আমাকে স্বীকৃত দিলেন, যে এতগুলো টিচারের সামনে আমাকে সম্মানিত করলেন, ভালো লাগার বিষয় করে বিভিন্ন প্রভিন্স থেকে শিক্ষকরা এসছেন এবং তারা বললেন, জানলেন, এবং সেখানে অনেক প্রতিষ্ঠাতা শিল্পীরাও ছিল দিল্লির বিভিন্ন জায়গার। তো ভালো লাগা, সেই ভালো লাগা একটা ভালো লাগা জায়গা তৈরি করে দেওয়া, কাজ করার জায়গা তৈরি করে দেওয়া। একটা ভালো লাগা মানে আগামী দিনের জন্য অনেক কাজ করার ক্ষমতাকে তৈরি করা দেয়, এটা আমি বলবো। নিশ্চয়ই খুবই প্রাসঙ্গিক একটি কথা আপনি এতক্ষণ ধরে বলছিলেন। তো আমি পরে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আপনি তো একজন চিত্রশিল্পী, তো মানে আপনি কি কি অর্গানাইজেশনের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন? দেখুন, আমি প্রথমত বলি, আমার যেখান থেকে আমি শিক্ষা নিয়েছি আর্ট কলেজ থেকে, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে, এবং ওখান থেকে 5 বছর আমরা পড়াশোনা করেছি। তারপরে পড়াশোনা করার পরে উচ্চশিক্ষা ওখান থেকে বাইরে চণ্ডীগড় থেকে করেছি। করার পর আমি একটা অর্গানাইজেশন, মানে যে একটা জায়গায় আমি শিক্ষক হিসাবে আছি, এখনও আছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জওহর নবোদয় বিদ্যালয়। এটা সারা ভারতবর্ষে আছে। তো তখন আমি যখন এই প্রতিষ্ঠানে আসি 1995 সালে, তো 95 সালে আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট হই। আসার পর তখন ওয়েস্ট বেঙ্গল এই ধরনের স্কুল ছিল না। তো আমার প্রথম পোস্টিং হয় পাঞ্জাবে, এবং ভাটিন্ডাতে আমি 6 বছর ছিলাম, এবং তারপরে বিভিন্ন জায়গায় আমি চাকরির সুবাদে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন শিল্পী মহল থেকে শিল্পীর সাথে সান্নিধ্যে এসেছি, তাদের সাথে কাজ করেছি। এবং কাজ করার পর আমি বুঝতে পারলাম যে প্রান্তিক শিল্পীরা অনেক জায়গায় অবহেলিত,
এবং তাদের দেখার কেউ নেই। আমরা সব সময় শহরের কথা বলি, শহরের শিল্পীদের কথা চিন্তা করি, ভালো লাগার বিষয়গুলো দেখি, কিন্তু অনেক শিল্পীরা আছেন, অনেক ট্যালেন্টেড রুরাল ট্যালেন্টেড আর্টিস্ট আছে, তারা কিন্তু প্রান্তিক জেলা, একদম প্রান্তিক জেলা, কিন্তু তাদের দেখার কেউ নেই। তখন আমরা একটা থার্ড আই আর্টিস্ট একটা গ্রুপ আমরা তৈরি করি এবং এর সভাপতি হলেন শ্রী অংশুমান সাহা। উনি একজন আইপিএস অফিসার, তো উনি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, এবং আমরা দুজনে মিলে এই থার্ড আই আর্টিস্ট গ্রুপ আমরা প্রায় 9-10 বছর ধরে এটা পরিচালনা করছি। এবং আমরা এই গ্রুপের প্রচুর শিল্পী, আমাদের গ্রুপে প্রচুর শিল্পীরা আছে, দেশ বিদেশের শিল্পীরা জুড়ে আছেন। আমরা প্রান্তিক শিল্পীদেরকে প্রাথমিকতা দিই এবং তাদেরকে আমরা 4-5 দিনের ক্যাম্প করি, সেখানে শিল্পীদেরকে আমরা সুযোগ করে দিই, তাদের এক্সিবিশন থেকে শুরু করে ওয়ার্কশপ থেকে শুরু করে, এবং তাদেরকে স্টাবলিশড করার যত রকম বিষয় থাকে সেগুলো আমরা নিয়ে ভাবি, তাদের কথা চিন্তা করি। এইভাবে আমরা কাজ করে চলেছি এবং আজকে থার্ড আই আর্টিস্ট গ্রুপ দেশ থেকে বিদেশে, আমরা 2023-এ আমি দুবারই ইউরোপ গেছিলাম, জর্জিয়াতেও সেখানে থার্ড আইয়ের এক ভীষণ নাম হয়েছে, হাঙ্গেরিতেও হয়েছে, এবং বিভিন্ন জায়গায় পরবর্তীকালে আমরা 2024-এ কোলালামপুরে ওয়ার্কশপ করছি। বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আমরা যখন ওয়ার্কশপগুলো করি থার্ড আইকে নিয়ে করি। এবং আমরা যে সমস্ত শিল্পীদের, এই যেটা বললাম যে একদম গ্রামীণ শিল্পী, তাদের কোনো যোগাযোগ নেই, এবং তাদের ছবি, তাদের ট্যালেন্টগুলোকে আমরা সকলের সামনে নিয়ে আসি, তুলে ধরি। এভাবে আমরা কাজ করে চলেছি। বাহ, খুব ভালো কথা। আপনি তো বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই। তো প্রথম যখন আপনি মানে আপনার অঙ্কনের জন্য আর কি যখন পুরস্কার পেয়েছিলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? মানে এখনো কি কোনো পুরস্কার পেতে গেলে যখন আপনি পান আর কি যে কোনো জিনিস, তো তখন কি সেই অনুভূতিটা কি থাকে, নাকি এখন সেটা আরো দ্বিগুণ হয়ে গেছে? দেখুন, যে এটা আগে আমি বলেছি যে পুরস্কার আমার মানুষের জীবনে এমনই একটা মানে দুর্লভ জিনিস। একটা পুরস্কার মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা এগুলোকে বাড়িয়ে দেয়। সেটাটা মানুষের জীবনের সেরা সময় হচ্ছে প্রথম যখন আমি পুরস্কার পেয়েছিলাম এক আর্ট কম্পিটিশনে, সেই একটা ফার্স্ট পুরস্কার, একটা পেন্সিল রাবার, সেটা কিন্তু এখনও মনে করে। যদিও আমি অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক নামি দামি পুরস্কার পাই, কিন্তু যে প্রথম পুরস্কার পাওয়াটা, সেটা কিন্তু এখন আমার মনে দাগ কাটে। সেটা এনসিইআরটির থেকেও হয়তো বড় পুরস্কার আমার জীবনের। আর পুরস্কার এমনই একটা জিনিস, একটা পজিটিভ, এমন সুন্দর একটা শব্দ, এটা আমি মনে করি না প্রত্যেকের জীবনে আসে। কেউ না কোথাও থেকে এটা দেখে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে দেখে, পাওয়ার চেষ্টা করে, আর যদি সে পেয়ে যায় তাকে তার কর্মপরিধিটাকে অনেক বাড়িয়ে তোলে, বাস্তবের মধ্যে এমন একটা ছাপচিত্র তৈরি করতে থাকে, সে যেন একটা আবিষ্কারের পর আবিষ্কার, মাইলের পর মাইল এগিয়ে যেতে চায়। তো সেভাবে আমিও এগোচ্ছি, আমার ভালো লাগার বিষয়গুলো আমিও তুলে ধরলাম, আর পুরস্কারে আমিও সন্তুষ্ট। তবে 2023-এ আমি একটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা হয় পিপিসি বলে, একটা পরীক্ষা পে চর্চা, সেটা প্রধানমন্ত্রী এটা করেন, অর্গানাইজ করেন, দিল্লিতে তালকোটরা স্টেডিয়ামে হয়। তো 2023-এ দিল্লি থেকে আমার ডাক আসে এবং আমাকে ওখানে মডেল নিয়ে, আর্টের মডেল নিয়ে যেতে হবে। সেইভাবে আমাদের স্কুল থেকে এবং রিজিনাল অফিস থেকে আমাকে পাঠানো হয়। আমি একটা স্টুডেন্টকে নিয়ে যাই এবং তালকোটরা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টারের সামনে আমার মডেলকে দেখানো হয়। আমার স্টুডেন্ট সেটাকে বলেছিল, আর আমি একটু দূরত্বেই ছিলাম, সেখানে তো কোনো ডিজিটালের বিষয়গুলো, মোবাইল টোবাইল এগুলো সামনাসামনি কাউকে রাখতে দেয় না। তো সেখানে প্রধানমন্ত্রী একটা মডেল দেখার পর এবং তার ভাবনা চিন্তা সম্পর্কে উনি আমার ছাত্রকে জিজ্ঞেস করেন এবং উনি সেটা খুব ভালো বলেছিলেন। আমার এখনও মনে আছে, অন্নপূর্ণা দেবী ছিলেন HRD স্টেট মিনিস্টার, উনি বলেছিলেন এই কথাটা, দিস ইজ আ ইউনিক কাইন্ড অফ মডেল। এবং ধর্মেন্দ্র প্রধানজি ছিলেন শিক্ষামন্ত্রী, এখনও উনি আছেন, এবং উনি ভীষণভাবে মডেলটাকে কেন করেছি তার প্রত্যেকটা দিক এবং তার খুঁটিনাটি আমাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিলাম। তো সেই পাওয়াটা একটা আলাদা একটা লেভেলের জায়গা, সেটা আমাকে প্রমাণ করে দেয়, এটাই বলবো। আমরা আরও কথা বলবো, কথা আরও রয়েছে, গল্প আরও রয়েছে, আরও শুনবো, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। কেউ কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি আজকের সকালের জলসা অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে আমি রয়েছি আজকে আপনাদের মাঝে নবীনা।
আর আজকে আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সোমনাথ বিশ্বাস। সোমনাথ বাবুর সঙ্গে আমরা বিরতির পূর্বে তার যাত্রার কথা, তার কিভাবে উনি মানে আজকের দিনে দাঁড়িয়ে একজন চিত্রশিল্পী হয়েছেন, কি করেন, কিভাবে মানুষের কাছে তার অঙ্কনকে পৌঁছে দেন, আমরা বিভিন্ন কথা শুনেছি এখনো পর্যন্ত। এইবার আমি সোমনাথ বাবুকে অনুরোধ করব তার কিছু ছবি আমাদেরকে দেখানোর জন্যে। অপূর্ব সব চিত্র দেখলাম সকাল সকাল, মন ভরে গেছে। মানে এক একটা অঙ্কন, এক একটা চিত্র এক এক রকমের। এইবারে আমি যেটা জানতে চাইবো, আপনি কি ধরনের মানে আর কি ছবি আঁকেন, বা কি মানে কি কি বিষয়, এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, প্রথম দিকে যদি যাই, আমি ৩৫ বছর ৩০ বছর আগের যে ছবিগুলো তখন আঁকতাম, যখন আমি আর্ট কলেজে পড়ছি, তখনকার ম্যাক্সিমাম ছবি আমি ওয়াটার কালার বেসড, অনেক ওয়াটার কালার করতাম প্রচুর, এবং আমাদের কলেজে সেগুলো টাস্ক থাকতো বিভিন্ন জায়গার সকালে গিয়ে ছবিগুলো কমপ্লিট করা প্রচুর, এবং ছুটিতে বিভিন্ন জায়গায় আমাদের কলেজের ছেলেমেয়েরা সব আমরা পালা করে যেতাম বিভিন্ন জায়গায় আউটডোর করতে। সেটা একটা দীর্ঘদিন ধরে, প্রায় ৫-৬ বছর ধরে আমরা এটা নেচার থেকে বসে করা সেসব ছবিগুলো ওয়াটার কালার, এবং অনেক ওয়াটার কালার আমার দিল্লিতে তখন বিক্রিও হতো, যেতাম আমি এখান থেকে ছবি নিয়ে। কিছু কিছু গ্যালারি এখনও মনে পড়ে, অরবিন্দ প্যালেস আছে, অরবিন্দ আর্ট গ্যালারি, বিভিন্ন ঝরক আর্ট গ্যালারি দিল্লিতে, সিটি গ্যালারি, অনেক গ্যালারি আমার ছবি তারা রাখতো, এবং ছবিগুলো আমি তাদের মতন করে করতাম। ওটা এক ধরনের ছবি ছিল।
তারপরে আমি কিছু অয়েল পেন্টিং করতাম, আমার নিজের মতন করে ছবি আঁকতাম। তারপরে আমি ছবিগুলো আমার মতন করে কিছু ক্রিয়েশন, এবং এটা আমার সময় সময় চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এই ছবিগুলো চেঞ্জ করার বিষয় আমার এখানে যোগদান, আমার পারিবারিক যোগদান অনেক বেশি। কেন তারা আমার মিসেস এবং আমার ছেলে, এবং তারা সবসময় আমাকে সহযোগিতা করতো। এবং হয় না, একটা ফ্যামিলির মধ্যে হয়তো ছবি আঁকতে আঁকতে জিনিসপত্র ওখানেই পড়ে রয়েছে, সেটা গোছানো হয়নি ঠিক মতন করে, তাকে জিনিসগুলো যোগান দেওয়া, এগুলো আমার মিসেস আমাকে খুব হেল্প করেছে। এবং আমার পরিবার সবথেকে বেশি আমার পেছনে, এত কাজকর্মের পেছনে পরিবার যোগদান অফুরন্ত। বাহ, অনেক কথাই এখনো পর্যন্ত জেনেছি, আরো কথা জানা বাকি আছে। এবারে যেটা জানতে চাইবো যে অঙ্কনের সূত্র ধরে, চিত্রের সূত্র ধরে কি কখনো দেশে বিদেশে যেতে হয়েছে? আমি অনেক জায়গায় গিয়েছি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলো তো আছে, তারপরে থাইল্যান্ড, তারপরে আমি ইউরোপে 2023-এ দুবার গিয়েছি, এবং অনেক কান্ট্রি সেখানে, জর্জিয়া আছে, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তারপরে আপনার পাশাপাশি অনেক পোল্যান্ড, বিভিন্ন জায়গায় কাজগুলো, এগুলো কান্ট্রিগুলোতে ভিজিট করেছি এবং ওয়ার্কশপ করেছি। বিভিন্ন বিদেশি শিল্পীর সান্নিধ্যে এসেছি এবং কাজ করার সুযোগ পেয়েছি। তো এটা আমার ভীষণ ভালো লাগে যখন কেউ আমাকে ডাকে বিদেশ থেকে, বা আমার কাজকর্ম দেখে তাদের ভালো লাগে, এবং সেই কাজগুলো আমি যখন তুলে ধরতে পারি আমার ধরন, এবং প্রত্যেক শিল্পীরা তার একটা নিজে নিজে জায়গা করতে চায়। কিছুদিন কাজ করার পর তাদের মধ্যে একটা ফর্ম তৈরি হয়ে যায়, সেই ফর্মের মধ্যে সেই শিল্পী বেঁচে থাকতে চায়, তার ক্রিয়েশন সেই জায়গার মধ্যে। তো সেই রকমভাবে আমিও একটা ধরা বাঁধার গণ্ডির মধ্যে থেকে গ্রামার ভেঙে যখন আমি নতুন করে কিছু কাজ করা শুরু করি, মূলত কিছু আমি ফিশের উপর কাজ করেছি, কিছু আমি নেচারের উপর কাজ করেছি, কিছু ফিগার নিয়ে গণেশের উপর কাজ করেছি। আমার এখনও মনে আছে 2023-এ অক্টোবর মাসে আমি ইয়েতে গিয়েছিলাম, হাঙ্গেরি, বুদাপেস্ট। ওখান থেকে ধরুন 170 কিলোমিটার দূরে একটা সামোগা ভিলেজ বলে একটা জায়গা আছে, সেখানে ওয়ার্কশপে আমি যোগ দিয়েছিলাম। আমাকে অপরচুনিটি দিয়েছিল, সাউথ এশিয়া থেকে আমি একাই গিয়েছিলাম, এবং সেখানে অনেক দিন ছিলাম, তাদের সাথে কাজ করেছি, এবং আমার ধরনগুলো, কাজ করার পদ্ধতিগুলো দেখে ওরা খুব উৎসাহিত হয়েছিল। আমি অন্যান্য শিল্পীদের, যারা বিদেশ থেকে আরও অন্যান্য কান্ট্রি থেকে শিল্পীরা ছিলেন, তারা কাজ করতেন, তারা রেফারেন্স নিয়ে কাজ করতেন, ভালো লাগতো। খুব ভালো, খুব ভালো। আমার শেষ প্রশ্ন, কারণ হচ্ছে আমরা সময়ের কাছে খুবই বাধিত, আমাদের কিছুই করার থাকে না। আমার শেষ প্রশ্ন, যে একটা ছবি যখন আপনি আঁকতে বসলেন, ঠিক আছে, তো এই ছবিটা সম্পূর্ণ যে হলো, সেটা আপনি কিভাবে বুঝবেন যে এই কাজটা শেষ? একটা শিল্পীর কাছে কখনোই সম্পূর্ণ হয় না, মানে সেই ছবিটাকে কিভাবে, মানে আর কি, মানে ভাবেন যে না, এটাকে এত পর্যন্ত দিলে এই ছবিটা ডান হলো, আমি এটা বলতে চাইছি। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, কিন্তু একজন শিল্পীর কাছে আমি মনে করি আরও কোথাও যেন বাকি থেকে যায়। সারাদিন যদি ছবিটাকে কমপ্লিট করার চেষ্টা করি, না এখানে এইটুকু করলেই বোধহয়, এই লাইটটা ফেললে ঠিক আছে, এই শেডিংটা দিলেই ঠিক আছে, আরেকটু কাজ করব, কিন্তু কোথাও যেন মনে হলো যে শেষ কোনো শিল্পী বলতে পারে না যে আমি এটা একদম ফিনিশ করলাম, আর কোনো কাজ বাকি নেই, শেষ হয় না, এরকম একটা সব শিল্পীর মধ্যেই থাকে। এটা আমার মধ্যেও আছে। আমি চেষ্টা করলে আবার মনে হয় কোথাও যেন ইনকমপ্লিট হয়ে গেল, এটা ঠিক হলো না, এরকম মনে হয়। কিন্তু একটা জায়গায় তো শেষ করতে হবে, তো একটা দর্শক দেখে বুঝতে পারবে যে আমার ছবিটার পরিমাপটা কত। আমরা আজকে বেশ কিছু ছবি দেখেছি, এবার এক একটা ছবি এক এক রকমের আঙ্গিকের ছবি আমরা দেখেছি আজকে, খুব সুন্দর সুন্দর ছবি দেখেছি। যেটা আপনি, আমার আরও একটি শেষ প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, যে মানে আপনি জেনারেলি মানে কি কি ধরনের কালার বেস করে আর কি কাজগুলো করেন? আমরা বেসিক কালার ধরে এগোই কাজগুলো। এখন কাজ করতে 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 কিছু স্পেসিফিক কালার চলে আসে, সেই কাজগুলো এমনই একটা শিল্পীর কাছের কালার, সেই কাজগুলো ছবির মধ্যেই প্রাধান্য বেশি পায়। সেগুলো ছবি দেখলে বুঝতে পারবে দর্শক যে কোন কাজগুলোকে বেশি। এবং যদি বলে আমি রেড কালারটা ভালোবাসি, এবং সেই ভালো লাগাটা ওই টাইমিংয়ের মধ্যে থাকে, তারপর ভালো লাগাটা পরিবর্তন হয়, আবার কিছুদিন বাদে আবার অন্য একটা ভালো তৈরি হয়। একদম সময় একদম শেষ আমাদের কাছে। আজকের মুহূর্তকে স্মরণীয় করে তুলে ধরে রাখতে আমাদের আজকে বিশিষ্ট চিত্রশিল্পী সোমনাথ বাবুর হাতে তুলে দেওয়া হলো চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো, উত্তরীয় এবং একটি মেডেল। আপনি খুব ভালো থাকুন, আপনি আরও আপনার যাত্রার পথ আরও সুগম হোক, আরও আপনি এগিয়ে যান, এত বছর ধরে আপনি রয়েছেন, এই কামনাই করি। আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথির সঙ্গে গল্প করব আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন। নমস্কার।